এই খাবারটি তো আমি তোমাকে খেতে দেব না, কারণ খাবার খেলে তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। আর তখন তুমি বুঝবে কি করে যে খাবারের জ্বালা কি? তুমি খাবারের কষ্ট করলে তবেই তো সারা জীবন আমার বাড়িতে কাজ করবে, তাই না? এই নাও, এই নাও রামুর বউ, তোমার খাবার। এই কথা বলে মোড়ল কিন্তু রামুর বউকে খাবারটা দিতে গিয়ে ইচ্ছে করে খাবারের থালাটা মাটিতে ফেলে দেয়, আর সব খাবার মাটিতে পড়ে নষ্ট হয়ে যায়। ওদিকে রামুর বউয়ের বাড়িতে ফিরতে ফিরতে বেশ খানিকটা রাত হয়ে যায়। বাড়িতে ফিরতে ফিরতে এতটা রাত হয়ে গেল, বাড়িতে মেয়েটাকে একা রেখে এসেছি। জানি না, জানি না মেয়েটা আমার এখন কি করছে। এতটুকু দুধের শিশু কি মাকে ছাড়া থাকতে পারে? কিন্তু কাজ করতে করতে এতটা দেরি হয়ে যাবে আমি তো ভাবতেই পারিনি। আর তাছাড়া কাজ না করেই বা কি করব? আমার মেয়েটাকে বড় করতে গেলে তো টাকা পয়সার অনেক দরকার, আর সেটা তো আমাকে উপার্জন করতেই হবে। আর এজন্য মোড়ল বাড়ির কাজটা যে আমার খুব দরকার। যাই হোক, এখন তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। মনটার মধ্যে যে বড্ড কু গাইতে শুরু করেছে। এই কথা বলে তাড়াতাড়ি করে রামুর বউ বাড়িতে প্রবেশ করে। আর বাড়িতে প্রবেশ করতে এসে দেখতে পায় একটি সাপ তার বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছে। রামুর বউ তো সাপটিকে দেখে অনেক ভয় পেয়ে যায়। এ কি, এ কি দেখছি? আমার বাড়িতে সাপ কোথা থেকে এলো? এই সাপটা আবার ঘরের ভেতরে যায়নি তো? আমার মেয়েটা ঠিক আছে তো? তখনই সেই মহিলা সেখানে চলে আসে। এ কি রামুর বউ, মনে হচ্ছে তুমি বাড়ির বাইরে থেকে এলে। সারা দিন কি বাড়িতে ছিলে না? তা সারাদিন কোথায় ছিলে? আর তোমার মেয়েটা বা কোথায়? দিদি, আসলে আমি মোড়লের বাড়িতে ঝিয়ের কাজ নিয়েছি। মেয়েটাকে বড় করে তুলতে হবে তো, তাই আর কি। আর তাই তো মোড়ল বাড়ি থেকে আমি এখন ফিরছি। সে না হয় বুঝলাম, কিন্তু তাই বলে বেশ খানিকটা রাত হয়ে গেছে, আর এত রাতে তুমি ফিরলে? আর তাছাড়া তোমার মেয়েকে তো তোমার কোলে দেখতে পাচ্ছি না। মেয়েকে কি তাহলে তুমি বাড়িতে রেখে গিয়েছিলে নাকি? কি আর করব বলো দিদি, মোড়ল গিন্নি কোনোভাবেই মানতে চাইছিল না যে আমি আমার মেয়েকে নিয়ে তার বাড়িতে কাজ করি। আর তাই তো আমি আমার মেয়েটাকে সকালবেলা ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম। তবে আজ ফিরতে একটু দেরি হয়ে গেছে। কাল থেকে আর আমি এতটা দেরি করব না। এই দেখো দিদি, কথায় কথায় বড্ড দেরি হয়ে যাচ্ছে। আমি বাড়িতে ঢোকার সাথে সাথেই দেখলাম একটি সাপ আমার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। আমার মেয়েটা তো ঘরে একা, এই সাপটি আবার আমার ঘরের ভেতরে যায়নি তো? আর তাছাড়া আমি বাড়িতে ফিরে তো আমার মেয়ের কোনো সাড়া শব্দই পাচ্ছি না। কি বলছো কি গো, তোমার বাড়ি থেকে সাপ বেরিয়ে গেল? এ তো সাংঘাতিক ব্যাপার। তাহলে চলো এক্ষুনি ঘরের ভেতরে গিয়ে দেখতে হবে তোমার মেয়ে ঠিক আছে কি না। এ কথা বলে তাড়াতাড়ি করে রামুর বউ আর সেই মহিলাটি ঘরের ভেতরে যায়। কি গো গিন্নি, শুনলাম রামুর বউকে নাকি তুমি কাজে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আজকে থেকে রামুর বউ আমাদের বাড়িতে কাজ শুরু করে দিয়েছে। ভালোই করেছো বউ। আর রামুর বউটা যে বড্ড অসহায়, এত কম বয়সে রামুটা মারা গেল, তারপরেও ওইটুকু একটা দুধের শিশুকে রেখে। আর তাই আমরা যদি ওদেরকে কোনোভাবে একটু সাহায্য করতে পারি, পিতাটাও খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, সেজন্যই তো ওকে কাজে রেখেছি। শোনো বউ, যেহেতু রামুর বউকে কাজে রেখেছো, বেচারিকে দিয়ে বেশি সময় কাজ করানোর দরকার নেই। আর হ্যাঁ, বেতনটা একটু বেশি করে ধরবে, কেমন? আর ওদের যখন যা প্রয়োজন সেটাই দেবে। ওই রামুর বউটার জন্য যেন মোড়লের দয়ার কোনো শেষ নেই। আর আমার খেয়ে দিয়ে কাজ নেই, এমনি এমনি ওই রামুর বউটাকে আমি সব কিছু দিয়ে দিতে যাব। আমার বাবা এত দয়ার শরীর না, যতটুকু কাজ করবে ততটুকুই পাবে। কি হলো কি বউ, তুমি চুপ করে রয়েছো কেন? কিছু বলছো না যে? আর একটা কথা, দেখো, রামুর মেয়েটা যে বড্ড অসহায়, আর তাই বলছি, রামুর বউ যখন ওর মেয়েটাকে নিয়ে বাড়িতে কাজে আসবে, ওর মেয়েটার সাথে কিন্তু
একটুও খারাপ ব্যবহার করবে না। আমাদের মেয়েটাকে যেমন ভালোবাসো তেমনি ওদের মেয়েটাকেও সেরকম ভালোবাসবে, কেমন? কে দে কাজ নেই, পরের মেয়েকে আমি ভালোবাসতে যাবো? আর তাছাড়া আমি তো রামুর বউকে বলে দিয়েছি ও যেন কোনো রকমে ওর মেয়েকে নিয়ে আমার বাড়িতে কাজে না আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর তুমি কি আমাকে চেনো না? মানুষের কষ্ট দেখলে যে আমি সহ্য করতে পারি না। তুমি চিন্তা করো না, আমি সব সময় সাহায্য করবো রামুর বউকে। ওদিকে রামুর বউ আর সেই মহিলা ঘরের ভেতরে গিয়ে দেখে তাদের বাচ্চাটি ঘুম থেকে উঠে সুন্দর মতো শুয়ে শুয়ে খেলা করছে। রামুর বউ আর একটু দেরি না করে তার মেয়েকে কোলে তুলে নেয়। মা, মা তুই ঠিক আছিস তো? মা, তোর কোনো ক্ষতি হয়নি তো? সারাটা দিন তোকে আমি একা রেখে বড্ড চিন্তায় ছিলাম রে মা। দিদি, মনে হচ্ছে আমার মেয়েটার কোনো ক্ষতি হয়নি। ওই সাপটি আমার মেয়েটার কোনো ক্ষতি করেনি। হ্যাঁ হ্যাঁ রামুর বউ, তুমি ঠিকই বলেছ। আসলে তুমি তো তোমার মেয়েকে বিধাতার উপর ভরসা করেই রেখে গিয়েছিলে, তাই বিধাতা নিজে তোমার মেয়েকে আগলে রেখেছিল, ওর কোনো ক্ষতি হতে দেয়নি। তবে বউ, আমি তোমাকে বারবার বলছি, এরপর থেকে কিন্তু তুমি তোমার মেয়েকে কখনো এভাবে একা রেখে যাবে না বলে দিলাম। কি করব বলো দিদি? মোড়ল গিন্নি তো বারবার বলে দিয়েছে আমি যদি আমার মেয়েকে নিয়ে তার বাড়িতে কাজে যাই তাহলে সে যে আমাকে কাজ থেকে ছাড়িয়ে দেবে। আর এই কাজটা যদি আমি না করি তাহলে আমি আমার মেয়েকে বড় করে তুলবো কি করে বলো তো? ঠিক আছে, তাহলে তুমি কাল থেকে কাজে যাওয়ার সময় আমাকে একটু বলে যাবে। আমি তোমার মেয়েটার কাছে এসে তোমার মেয়েটাকে দেখে রাখবো যতক্ষণ না তুমি বাড়িতে ফিরবে। সত্যি সত্যি বলছো দিদি? তাহলে তাহলে যে আমার বড্ড উপকার হবে দিদি। আর তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। এভাবে সেই মহিলাটি রামুর মেয়েটিকে কোলে পিঠে করে বড় করতে থাকে। আর রামুর বউ মোড়লের বাড়িতে দিন রাত পরিশ্রম করে জিয়ের কাজ করতে থাকে। এভাবে কেটে যায় বেশ কয়েকটি বছর। রামুর মেয়েও বেশ বড় হয়ে যায়। ভালো মা, ভালো মা, প্রতিদিন মোড়লের বাড়িতে মা কাজে চলে যায়, কিন্তু আমাকে কেন নিয়ে যায় না বলো তো? সারাটা দিন মাকে না দেখে থাকতে আমার যে একটুও ভালো লাগে না। কেন রে মা, তোর মা কাজে গেলে তো আমি সব সময় তোর সাথে থাকি, আমার সাথে থাকতে বুঝি তোর ভালো লাগে না? তুমি তো আমার ভালো মা, আর তাই তো তুমি সব সময় আমার সাথে থাকো আর এত আদর যত্ন করো। কিন্তু আমার মা কেন আমার কাছে থাকে না বলো তো? সারাক্ষণ ওই মোড়লের বাড়িতে কাজ নিয়ে ব্যস্ত থাকে। সকালে আমি যখন ঘুমিয়ে থাকি তখন মা চলে যায়, আর রাতে যখন আবার আমার ঘুমের সময় হয় তখন মা ফিরে আসে। মায়ের সাথে তো আমার মাঝে মাঝে দেখাও হয় না। মারে, তুই তো এখন অনেক কিছুই বুঝিস না। তোর মা যদি মোড়লের বাড়িতে কাজ না করে তাহলে তোকে কি করে বড় করে তুলবে বলতো? তুমি ঠিকই বলেছ, কিন্তু ভালো মা, আমি তোমার কাছে একটা আবদার করব, তোমাকে কিন্তু রাখতে হবে সেটা। কি কথা রে মা, বল আমাকে। বলছি যে ভালো মা, তুমি আমাকে একটু মোড়ল বাড়িতে নিয়ে যাবে? আমি একটু মাকে দেখে তারপর তোমার সাথে সাথে সাথেই চলে আসব। আমি কথা দিচ্ছি, আমি মাকে একটু বিরক্ত করব না। তোর মায়ের কাছে যেতে তোর খুব ইচ্ছে করছে রে মা। ঠিক আছে মা, চল, আমি তোকে নিয়ে যাচ্ছি। ঠিক আছে ভালো মা, কি মজা কি মজা, আমি আমার মায়ের কাছে যাব। এরপর রামুর মেয়েকে সাথে করে নিয়ে মহিলাটি মোড়ল বাড়িতে যায়। কি দিদি, তুমি অভাগীকে নিয়ে মোড়ল বাড়িতে কেন এসেছো? মোড়ল গিন্নি যদি জানতে পারে যে ও এই বাড়িতে এসেছে তাহলে যে অনেক রাগারাগি করবে। আর তাই বলছি দিদি, তুমি ওকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাও। না না মা, আমি এখান থেকে কিছুতেই যাব
তোমার কাছে কিছুক্ষণ থেকে আমি আবার চলে যাব। তখনই মোড়ল গিন্নি সেখানে চলে আসে আর সেখানে এসে রামুর মেয়েকে দেখে অনেক বেশি রেগে যায়। এ কি রামুর বউ, তোমার মেয়ে এই বাড়িতে কেন? আসলে বৌদি, আমার মেয়েটা আমার সাথে একটু দেখা করতে এসেছে। আসলে ওর সাথে আমার তেমন দেখা হয় না, তো তাই আর কি। হ্যাঁ, দেখা করতে এসেছে নাকি ওর হাতে সবকিছু পাচার করার চিন্তা ভাবনা করছো তুমি রামুর বউ? এজন্যই তো বলি, আমার বাড়ি থেকে এটা সেটা এভাবে কি করে হারিয়ে যাচ্ছে, সব কিছু চুরি করে তুমি তোমার মেয়ের হাত দিয়ে বাড়িতে পাঠিয়ে দাও, তাই তো? না 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 বৌদি, এসব আপনি কি বলছেন কি? আমার মেয়ে তো এর আগে কখনোই বাড়িতে আসেনি, আজই শুধুমাত্র এসেছে। আর আমি আজ পর্যন্ত আপনার বাড়ি থেকে একটা কুটোও সরাইনি, আর আপনি কি না আমাকে এত বড় মিথ্যে অপবাদ দিচ্ছেন? কি, সোরের মায়ের আবার বড় গলা! এবার দেখছি তোমাকে এই কাজ থেকে সারিয়ে দিতেই হবে। না না গিন্নিমা, আপনি এমনটা করবেন না। এই কাজটা যে আমার মায়ের অনেক দরকার। মা, ও মা, তুমি কেঁদো না মা। আমি বুঝতে পেরেছি আমার সত্যি এখানে আসাটা ঠিক হয়নি, তবে আমি কথা দিচ্ছি মা, আর কখনো কোনোদিনও আমি এই বাড়িতে আসবো না। চলো ভালো মা, আমরা ফিরে যাই। এভাবে কষ্টে দুঃখে দিন কাটতে থাকে রামুর স্ত্রী ও তার কন্যার। আর মোড়ল গিন্নি দিনের পর দিন রামুর স্ত্রীর উপর তার অত্যাচারের মাত্রা আরো বাড়িয়ে দিতে থাকে। এরপরও দাঁতে দাঁত চেপে রামুর বউ মোড়ল বাড়িতে ঝিয়ের কাজ করতে থাকে। মহারাজ, মহারাজ, এই দেখুন না, রাজপুত্র আজ আবার কাউকে কিছু না বলে শিকারে চলে গেছে। কি বলছো কি মহারানী? আজ আবার রাজপুত্র তোমাদেরকে কিছু না বলে শিকারে চলে গেল? কি করব বলো তো ছেলেটাকে নিয়ে? ছেলেটা আমাদের একটা কথাও শুনতে চায় না, যখন যা ইচ্ছা হয় তখন সেটাই করে বসে। তা সে একা গেছে নাকি? না না মহারাজ, একা একা যায়নি, তবে কোনো প্রহরীকেও সাথে নিয়ে যায়নি। সে মন্ত্রীপুত্রকে সাথে করে নিয়ে গেছে। ও আচ্ছা, তাহলে মন্ত্রীপুত্র আর সে দুজনে একসাথে বেরিয়েছে। কিন্তু আজ ওর জন্মদিন, রাজপ্রাসাদে কত আয়োজন হবে, আর তাই আজ ওর এভাবে বেরিয়ে যাওয়াটা একদমই ঠিক হয়নি। তবে তুমি চিন্তা করো না, আজ রাজকুমার ফিরে আসুক, ওকে আমি বুঝিয়ে বলবো যেন কাউকে কিছু না বলে এভাবে বাইরে না যায়। দাঁড়া সুখ পাখি, দাঁড়া বলছি। এভাবে কোথায় যাচ্ছিস? দাঁড়া, দাঁড়া বলছি। তুই আমাকে ধরতে পারবি না বাকি। কি মজা, কি মজা। সুখ পাখি, তুই কিন্তু একদম ঠিক করছিস না। দাঁড়া বলছি, আমি যে আর তোর পেছন পেছন ছুটতে পারছি না। সুখ পাখি, সুখ পাখি, তুই আমার সাথে এমন কেন করছিস? দাঁড়া বলছি। দেখ সুখ পাখি, তুই আমাকে এই জঙ্গলে এইভাবে নিয়ে চলে এলি কেন? জানিস, জানিস তুই এই জঙ্গলে কত ভয়ানক জীবজন্তু থাকে? আর তাছাড়া একটু পরেই সন্ধে লেগে যাবে রে। আমার তো ভালো মা বারবার বলে দিয়েছে আমি যেন সন্ধ্যের আগে বাড়িতে ফিরি। চল, বাড়িতে ফিরে চল তো। ঠিক আছে, আমি তোকে আর জ্বালাবো না রে আভাগী। চল, বাড়িতে ফিরে চল। এই কথা বলে যখনই অভাগী বাড়িতে ফিরে যেতে থাকে, তখনই সেই সাপটি এসে তার সামনে হাজির হয়ে যায়। অভাগী আর সুখ পাখি সেই সাপটিকে দেখে বড্ড ভয় পেয়ে যায়। এ কি রে সুখ পাখি, এ দেখছি একটি সাপ। আর এই সাপটিকে দেখে মনে হচ্ছে ও এক্ষুনি এসে আমাকে ছোবল দিয়ে দেবে। আমি তোকে বারবার বলেছিলাম না এই জঙ্গলের মধ্যে আসিস না, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। এখন কি হবে বলতো? তাই তো রে, আর এই সাপটাকে দেখে মনে হচ্ছে ও তোকে এক্ষুনি দংশন করবে। সাবধান, সাবধান আভাগী। তাই তো মনে হচ্ছে। এখন কি করব? কি করে সাপের হাত থেকে নিজের প্রাণ রক্ষা করব বলতো? মনে হচ্ছে এই সাপের হাতে এখন আমার প্রাণটা দিতে হবে। ওদিকে বেলা গড়িয়ে যাওয়ার পরও অভাগী বাড়িতে ফিরে যায় না দেখে অভাগীর ভালো মা অনেক চিন্তা করতে থাকে। মেয়েটা যে কোথায় গেল? সন্ধে হয়ে গেল, এখনো তোর ফিরে আসার নামই নেই।
আর কিছুক্ষণ পরই তো ওর মাও বাড়িতে ফিরে আসবে, তখন তাকে আমি কি জবাব দেব? কত করে মেয়েটাকে বললাম যে সন্ধ্যের আগে বাড়িতে ফিরে আসিস, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনলো না। সন্ধে গড়িয়ে গেল, তাও ওর ফিরে আসার নাম নেই। আর তাছাড়া সাধু বাবা তো বারবার বলে দিয়েছিল অভাগী যেন কোনোভাবেই সন্ধ্যের পরে বাইরে না থাকে, আর তাহলে ওর যখন তখন বিপদ হতে পারে। আচ্ছা, এখনো যেহেতু মেয়েটা ফিরলো না, তাহলে কি ওর কোনো বিপদ হলো? তখনই রামুর স্ত্রী বাড়িতে ফিরে আসে। এই তো রামুর বউ চলে এসেছে, আর আজ তো তাড়াতাড়ি ফিরে এসেছে। এখন কি বলবো ওকে? এই কি দিদি, তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো যে? অভাগী কোথায়? ওকে দেখছি না যে। তো বন্ধুরা, তাহলে কি অভাগী সত্যি কোনো বিপদে পড়েছে? সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।